হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করছি। বেশ কয়েকটি ক্লাস আমরা করে নিয়েছি। আজকে ক্লাস নম্বর 6। এর আগে আমরা 5খানা ক্লাস করে দিয়েছি 10 ইয়ার্সের ওপর। আমরা এখন 10 ইয়ার্সটা প্র্যাকটিস করছি। বিগত 10 বছরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। বিপিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করে দেবো জেনারেল স্টাডিজের ওপর। জেনারেল স্টাডিজ এবং ম্যাথ দুটো সেকশনই আলোচনা করবো। আপাতত জেনারেল স্টাডিজটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, যেখানে তোমরা টিচার রিক্রুটমেন্ট এক্সাম এর যে সিলেবাস জেনারেল স্টাডিজ পেপারের, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, সায়েন্স, এই পোর্শনটা আমরা এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছে, অর্থাৎ বিপিএসসির অন্যান্য পরীক্ষা থেকে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা বাছাই করে তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি। কারণ বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো থেকে সরাসরি কপি করে টিআরই এক্সামে কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ রিপিট কোশ্চেনগুলো বারবারই আসছে। তাই তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটাকে ভালোভাবে করে নিতে পারো, তোমাদের 80% যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাবে। 80 to 90% তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই ক্লাসগুলো তোমরা ডেলি করো এবং প্রত্যেকে ক্লাসগুলো অবশ্যই তোমরা শেয়ার করো। কারণ শেয়ার করলে তোমরা তোমাদের শেয়ারের সাথে সাথে অন্যান্য বন্ধুরা দেখতে পাবে, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো, আমরা যে সেটটা শুরু করেছিলাম 2017 সালের, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 2017 সালের আমরা সেটটা শুরু করেছিলাম। এই সেটের ওপর আমরা দুটো ক্লাস করিয়ে দিয়েছি। আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে, অর্থাৎ আজকের ক্লাস করলেই আমরা এখান থেকে আসা, অর্থাৎ 2017 সালের আসা সমস্ত সেটটা আমরা কমপ্লিট করে দেব। এর আগে আমরা 2015 সালের সেটটা আলোচনা করেছিলাম। এইভাবে 2024 সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সমস্ত কোশ্চেনগুলো আমরা করিয়ে দেবো তোমাদেরকে। এর আগে অবশ্যই আমরা টিআরইতে আসা, অর্থাৎ টিচার রিক্রুটমেন্টে আসা, যেমন 1.0, 2.0 এবং 3.0 রিসেন্টলি যেটা হয়ে গেল, তার সমস্ত পেপারগুলো আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা আমার চ্যানেলে চলে যাও, সেখানে প্লেলিস্টে বিপিএসসি এবং বিহার জিওগ্রাফি বা বিহার হিস্ট্রি সম্বন্ধে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেইখান থেকে তোমরা সমস্ত কিছু ক্লাসগুলো পেয়ে যাবে। চলো, আজকের আমরা ক্লাসটা শুরু করি। এর আগের দিনে আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা 41 পর্যন্ত কোশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা 42 থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 42। দেখো, এখানে আমরা 41 পর্যন্ত ক্লাসটা করিয়েছিলাম। এর আগের দিনে করিয়েছিলাম ইরান পাকিস্তানের গ্যাস পাইপলাইনটা কী নামে পরিচিত। আমাদের অ্যান্সার ছিল পিস পাইপলাইন, অপশান সি অ্যান্সার ছিল। আজকে আমরা করছি কোশ্চেন নাম্বার 42। দেখো, এখানে মোটামুটি 22টা কোশ্চেন আমরা আলোচনা করব আজকের ক্লাসে, তাহলে আমরা এই সেটটা কমপ্লিট করতে পারবো। দেখো, কোশ্চেন নাম্বার 42, ইন্ডিয়ান ফার্স্ট টেক্সটাইল ইউনিভার্সিটি উইল বি সেট আপ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। কোন স্টেটে ভারতের প্রথম টেক্সটাইল যে ইউনিভার্সিটিটা সেটা স্থাপন করা হয়েছিল বা হবে। যেহেতু এটা 2017 সালে, তখন এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং এটা এখন বর্তমানে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, সেই কারণে আমি এই কোশ্চেনটা রেখেছি। দেখো, ভারতের প্রথম টেক্সটাইল ইউনিভার্সিটি কোথায় রয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি গুজরাট অ্যান্ড অপশান ডি ওড়িশা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গুজরাট। গুজরাটে ভারতের বৃহত্তম টেক্সটাইল ইউনিভার্সিটিটা স্থাপন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর কোশ্চেনটা তোমরা খেয়াল করো। কোশ্চেন নাম্বার 43, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ লার্জেস্ট রিজার্ভ অফ অয়েল। কোন দেশে সবচেয়ে বৃহত্তম যে খনিজ তেলের ভান্ডারটা রয়েছে বা রিজার্ভটা রয়েছে, সঞ্চয়টা সবচেয়ে বেশি কোন দেশে? অপশান এ দেখো ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা, অপশান বি চায়না, অপশান সি রাশিয়া অ্যান্ড অপশান ডি ভেনেজুয়েলা অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। অনেকেই হয়তো এখানে সৌদি আরব থাকলে সৌদি আরব টিক করতো, কিন্তু 2024 সালের ডাটা অনুসারে, আমি 2024 সালের ডাটা অনুসারেই বলছি, বা তখনও সেই 2017 সালের ডাটা অনুসারে যদি আমরা দেখি, তখনও কিন্তু যে অ্যান্সারটা হতো সেটা ভেনেজুয়েলা। 2024 সালের ডাটা অনুসারে যদি আমরা বলি, ভেনেজুয়েলা প্রথম স্থান অধিকার করছে, তারপর 2 নম্বরে রয়েছে কানাডা এবং 3 নম্বরে রয়েছে ইরান, তারপরে ইরাক। এইভাবে দেশগুলোতে রয়েছে, তোমরা একটু দেখে নিও। তাহলে প্রথম সবথেকে বৃহত্তম লার্জেস্ট যে রিজার্ভ সেটি কোথায়? ভেনেজুয়েলা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 44,
44 নম্বর প্রশ্নটাকে দেখো, দ্য গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট, গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্টটা ইজ লোকেটেড অ্যাট, কোথায় অবস্থিত? অপশান এ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইজিপ্ট, নর্থ আমেরিকা, নাকি নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? বলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্টটা অবস্থান করছে। ইজিপ্ট, মিশরে পৃথিবীর বৃহত্তম যে মরুভূমি যেটা সাহারা, সাহারা মরুভূমি ইজিপ্টে রয়েছে বা মিশরে রয়েছে। ইন্ডিয়াতে যদি বলা হয়, ইন্ডিয়াতে যে মরুভূমি রয়েছে থর। নর্থ আফ্রিকা, ওই নর্থ আফ্রিকা বা ইজিপ্ট ওটা সাহারাই অবস্থান করছে। এক্ষেত্রে তার মানে গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট অপশান এ অস্ট্রেলিয়ায় অবস্থিত। Question number 45. Which of the following activity is performed at কলগার্ডি? কলগার্ডি নামক জায়গায় কোন অ্যাক্টিভিটিটা হয়? অপশান এ দেখো কোল মাইনিং, অপশান বি কপার মাইনিং, অপশান সি গোল্ড মাইনিং অ্যান্ড অপশান ডি ফরেস্ট্রি। এই কলগার্ডি এটা সাউথ আফ্রিকায় অবস্থিত। এক্ষেত্রে গোল্ড মাইনিং রয়েছে, অর্থাৎ সোনার খনি অবস্থান করছে। গোলগার্ডি, এই কোলগার্ডিতে সোনার খনি অবস্থান করছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46. হোয়াট ইজ দ্য পার্টিকেল ম্যাটার? পার্টিকেল ম্যাটার কোনগুলি? এবার বলে কি পার্টিকেল ম্যাটার বলতে এরোসেলগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ বাতাসের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, ফুলের রেণু ইত্যাদি যে অবস্থান করে সেটা হচ্ছে পার্টিকেল ম্যাটার। তাহলে পার্টিকেল ম্যাটারটা একটা সলিড রেসিডিউ, না এয়ার পলিউটেন্ট, না সয়েল পলিউটেন্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এয়ার পলিউটেন্ট, অর্থাৎ বায়ু দূষণকারী একটা পদার্থই হচ্ছে পার্টিকেল ম্যাটার বা এরোসেলটা একবার বায়ু দূষণকারী পদার্থ। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 47. হোয়াট ইজ দ্য নেম অফ মিড ল্যাটিটিউড গ্রাসল্যান্ড ইন সাউথ আমেরিকা? দক্ষিণ আমেরিকায় যে মধ্য অক্ষাংশীয় তৃণভূমি রয়েছে সেটি কী নামে পরিচিত? অপশান এ পেইরি, অপশান বি পম্পাস, অপশান সি ভেল্ট অ্যান্ড অপশান ডি স্টেপস। এক্ষেত্রে বলে রাখি পেইরি এটা অবস্থান করছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকায় পেইরি। পম্পাস সাউথ আমেরিকা, ভেল্ট, ভেল্ট অবস্থান করছে আফ্রিকা, এবং স্টেপ অবস্থান করছে ইউরেশিয়া, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মধ্যে যে তৃণভূমি সে স্টেপ নামে পরিচিত। ভেল্ট হচ্ছে আফ্রিকার মধ্যে যে তৃণভূমি। সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা পম্পাস, এবং পেইরি হচ্ছে নর্থ আমেরিকা। এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 48, একটা ম্যাচিং দেওয়া আছে। দেখো বাম দিকে প্লেস দেওয়া রয়েছে এবং ডান দিকে কিছু ইন্ডাস্ট্রিজ নাম দেওয়া রয়েছে। তোমরা এটাকে এ বি সিতে কনভার্ট করে নাও, অর্থাৎ 1 নম্বর 2 নম্বরটাকে তোমরা এ বি সি ডি এই অপশানে কনভার্ট করো। এবার এতে বলা রয়েছে বেঙ্গালুরু, বিয়েতে রয়েছে করবা, সিএতে রয়েছে জামশেদপুর এবং ডিএতে রয়েছে মালাখন্ড। এক্ষেত্রে দেখো ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, কপার ইন্ডাস্ট্রি, এয়ারক্রাফট এবং অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে দেখো জামশেদপুর আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। করবা এটা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। এরপর যেটা রয়েছে বেঙ্গালুরু, বেঙ্গালুরুটা হয়ে যাবে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি, এবং যেটা পড়ে রইল অর্থাৎ মালাখন্ডটা কপার ইন্ডাস্ট্রি। তাহলে দেখো আমাদের প্রথমে 1 নম্বরেরটা 3 হয়েছে, অর্থাৎ 3, 2 নম্বরটা হয়েছে 4, এ বি সি ডি যদি আমরা এইভাবে লিখে নিই 3, 4, তারপরে হয়েছে 1, 2, 1 এবং 2, ডি এরটা ছিল 2। তাহলে 3, 4, 1, 2 কোন অপশানে রয়েছে দেখো 3, 4, 1, 2 অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এই ধরনের ম্যাচিং কিন্তু এই সেটে অনেকগুলো ছিল। নেক্সট দেখো 49, কোশ্চেন নাম্বার 49. হুইচ অফ দ্য ফলোয়িং সি হ্যাজ হাইয়েস্ট অ্যাভারেজ স্যালিনিটি? কোন সাগরে সবথেকে বৃহত্তম যে স্যালিনিটি রয়েছে, লবণতা রয়েছে, অর্থাৎ বৃহত্তম লবণতা বা সর্বাধিক লবণাক্তযুক্ত যে সমুদ্র সেটি কোন সমুদ্র? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়, ভালো করে করে নিও। অপশান এতে রয়েছে ব্ল্যাক সি, অপশান সি ইয়েলো সি, অপশান সি মেডিটেরিয়ান সি এবং ডেড সি। এক্ষেত্রে ডেড সি অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ মৃত সাগর বা মরুসাগর যেটাকে বলা হয়। এটিতে হাইয়েস্ট
যে অ্যাভারেজ স্যালিনিটি সেটা অবস্থান করছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, the Dravidian race are mainly confined at the Dravidian race are mainly confined at which of the following part of India? দ্রাবিড় জাতি ভারতের যে অংশে বসবাস করেছিল? দেখো, অপশান এ সাউথ ইন্ডিয়া, অপশান বি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, অপশান সি নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড অপশান ডি নর্থ ইন্ডিয়া। অ্যান্ড অপশান ই রয়েছে নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। দ্রাবিড় জাতি ভারতে মেনলি কনফাইন্ড করেছিল যে অংশে, সেটি হচ্ছে সাউথ ইন্ডিয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, সাউথ ইন্ডিয়া। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 51, at which of the following hill the eastern ঘাট জয়েন দ্য ওয়েস্টার্ন ঘাট? অর্থাৎ পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট যুক্ত হয়েছে যে অংশে বা যে পর্বত দ্বারা ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটকে যুক্ত করেছে, সেটি হচ্ছে নীলগিরি হিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকেই জানো নীলগিরি হিল পূর্বঘাট পশ্চিম ঘাটকে যুক্ত করেছে। ভারতের যে আমরা দক্ষিণ অংশটা যদি দেখি, এই দিকটাতে অবস্থান করছে পশ্চিম ঘাট আর এই দিকে আমাদের অবস্থান করছে পূর্ব ঘাট, এবং এদের মধ্যস্থলে এই সীমান্তকারী বা যোগাযোগ রক্ষাকারী যে পর্বত সেটাই হচ্ছে নীলগিরি পর্বত। এটি হচ্ছে নীলগিরি পর্বত। তা এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, ডিআরই কোশ্চেনে এসেছিল, তাই এই কোশ্চেনটাও তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রেখো। সমস্ত কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আর আজকে এই যেহেতু সেটটা শেষ হচ্ছে, আমরা আমাদের পেড গ্রুপে এই পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস দ্য কপার ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড? কপার ইন্ডাস্ট্রি কোথায় দেখা যায়, মানে তামার যে শিল্পক্ষেত্র সেটি কোথায় দেখা যায়? অপশান এ দেখো তারাপুরা, অপশান বি টিটাগড়, অপশান সি রাঁচি অ্যান্ড অপশান ডি ক্ষেত্রী। এখানে বলে রাখি, তারাপুরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, টিটাগড় একটা কাগজ শিল্প, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটাতে। হ্যাঁ, রাঁচি। এবার ক্ষেত্রী হচ্ছে রাজস্থানের ক্ষেত্রী, যেটি তামার জন্য বিখ্যাত। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তামা শিল্প ক্ষেত্রীতে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 53, হোয়াট ইজ দ্য গোল্ডেন কোয়ার্টাইল? সোনালী চতুর্ভুজ কাকে বলা হয়? সোনালী চতুর্ভুজ কিসের সাথে যুক্ত? ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, অর্থাৎ সড়ক পথের সাথে যুক্ত। এবার আমরা যদি বলি রেলপথের সাথে যুক্ত, রেলপথ যে মেট্রো স্টেশনগুলোকে যুক্ত করেছে, মূল শহরগুলোকে যুক্ত করেছে, সেটা যদি বলা হয় সেটা হচ্ছে রেলপথের সাথে যুক্ত। তাহলে সোনালী চতুর্ভুজ আমাদের সড়ক পথের সাথে যুক্ত হচ্ছে, রেলপথের সাথে যুক্ত হচ্ছে হীরক চতুর্ভুজ। যদি হীরক চতুর্ভুজ বললে তাহলে অবশ্যই রেলপথ হতো। নেক্সট দেখো 54, এটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং আয়রন অর ইজ মাইন্ড অ্যাট বাইলাডিলায় আয়রন অর অর্থাৎ লৌহ আকরিকের যে খনি বাইলাডিলায় অপশান করছে, সেটি কোন লৌহ আকরিক খনি রয়েছে বাইলাডিলায়? অপশান এ হেমাটাইট, অপশান বি সিডেরাইট, অপশান সি রয়েছে লিমোনাইট আর অপশান ডি রয়েছে ম্যাগনেটাইট। এবার বলে রাখি, ইন্ডিয়ার কথা বলা রয়েছে, তোমরা এটা সহজেই গেস করেও করতে পারতে, সেটা কি না ইন্ডিয়ার সর্বাধিক পরিমাণে যে আয়রন অর খনন করা হয় সেটা হচ্ছে হেমাটাইট জাতীয়। ম্যাগনেটাইট সর্বোচ্চ মানের যে আকরিক সেটি হচ্ছে ম্যাগনেটাইট, তারপর আছে হেমাটাইট, আর এটাই ভারতে বেশি উৎপাদিত হয়। তাহলে এক্ষেত্রে হেমাটাইটই কিন্তু সঠিক অ্যান্সার হবে। বাইলাডিলায় যে ধরনের আকরিক ওর খনন করা হয় বা লৌহ আকরিক খনন করা হয় সেটি হচ্ছে hematite. Option A is the correct answer. Question number 55, the only state which produced saffron in India? saffron যেটাকে আমরা বাংলায় স্যাফরন কেশর উৎপাদন করা হয় কোথায় বলো? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি আসাম, অপশান সি জম্মু কাশ্মীর অ্যান্ড অপশান ডি মেঘালয়। প্রত্যেকেই জানো অপশান সি হবে, জম্মু কাশ্মীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে, তাই এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে রেখো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 56, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং টাউন দ্য অলকানন্দা অ্যান্ড দ্য ভাগীরথী combines to form river গঙ্গা? অলকানন্দা এবং ভাগীরথী মিলে যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে সেটি কোন শহরে বা কোন জায়গায়? অপশান এ হরিদ্বার, অপশান সি ঋষিকেশ, অপশান সি রুদ্রপ্রয়াগ, অপশান ডি দেবপ্রয়াগের কিন্তু এই ভাগীরথী নদী এবং অলকানন্দীর মিলন হয়েছে। ভাগীরথী নদী অলকানন্দীর মিলনস্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ। তাহলে এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 57, হুইচ
হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্ডমার্ক অকুপাইড দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ বিহার স্টেট। বিহার স্টেটের অর্থাৎ বিহার রাজ্যের উত্তর পশ্চিম দিকের অংশের যে ভূমিরূপটি কী অংশ দ্বারা অবস্থান করছে, মানে বিহারের উত্তর পশ্চিম দিকের যে পার্টটা রয়েছে সেখানে যে ল্যান্ডফর্মটা সেটা কি ল্যান্ডফর্ম রয়েছে দেখো। অপশান এ তে রয়েছে সোমেশ্বর হিল রেঞ্জ, অপশান বি কাইমুর প্ল্যাটিউ, অপশান সি নাওদা হিল রেঞ্জ অ্যান্ড অপশান ডি রাজগীর হিল রেঞ্জ। এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ সোমেশ্বর হিল রেঞ্জটা নর্থ ওয়েস্ট পার্ট, অর্থাৎ বিহারের যদি আমরা ম্যাপটা খেয়াল করি, বিহারের যদি এই ম্যাপটা আমরা খেয়াল করি তাহলে এই উত্তর পশ্চিম দিকের এই অংশটাতে কিন্তু সোমেশ্বর হিল রেঞ্জটা অবস্থান করছে। নেক্সট 58 নম্বর প্রশ্নটা খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও রিপিট হয়েছিল। রিভার তেল ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার। তেল নদীটি কোন নদীর ট্রিবিউটারি বলা হয়েছে বা কোন নদীর উপনদী। এক্ষেত্রে তেল অ্যাকচুয়ালি মহানন্দা নদীর যে ট্রিবিউটারি সে হচ্ছে তেল রিভার। এখানে দেখো ভাগমতী রয়েছে, ঘরঘরা রয়েছে, ঘরঘরা রয়েছে এবং গন্ডক রয়েছে এক্ষেত্রে, এবং কামলা রয়েছে। এক্ষেত্রে কোনোটাই হবে না, তাই নান অফ দ্য অ্যাবভ আমাদের বেছে নিতে হবে। তাই অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহানন্দা নদীর যে উপনদী সেটা হচ্ছে তেল রিভার, এটা বিহারে অবস্থান করছে অবশ্যই। এটা বিহার জিওগ্রাফি থেকে কোশ্চেনগুলো ছিল। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 59। এটাও বিহার জিওগ্রাফি থেকে দেওয়া হচ্ছে, 3টে কোশ্চেন পেলে বিহার জিওগ্রাফি থেকে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানেল সিস্টেম ইরিগেশন এরিয়া অফ বিহার। বিহারে যে ইরিগেশন পদ্ধতি হয় সেটা কোন ক্যানেলের মাধ্যমে হয়। অপশান এ আপার গঙ্গা ক্যানেল, অপশান বি ত্রিবেণী ক্যানেল, অপশান সি সারদা ক্যানেল আর অপশান ডি ইস্টার্ন যমুনা ক্যানেল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিবেণী ক্যানেল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কোশ্চেন নাম্বার 60, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিল্ক টেক্সটাইল প্রোডাকশন সেন্টার ইন বিহার। এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে, 1.0, 2.0, 3.0 তিনটে সালেই কিন্তু কোশ্চেনটা এসেছিল। দেখো সিল্ক টেক্সটাইল অর্থাৎ রেশম উৎপাদন করা হয় বিহারের কোথায়। অপশান এ দেখো মতিপুর, অপশান বি বাজারি, অপশান সি ভাগলপুর, অপশান ডি ডালমিয়ানগর। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাগলপুর। এর বলে রাখি ডালমিয়ানগর, এটা থেকে কোশ্চেন ছিল। ডালমিয়ানগর যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত। সিমেন্ট শিল্পের জন্য কিন্তু ডালমিয়ানগরটা বিখ্যাত। তাহলে এক্ষেত্রে টেক্সটাইল বলা হয়েছে, সেই জন্য আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 61, অ্যাড করো প্রত্যেকে। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ভারত ওয়াঙ্গন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ইজ সিচুয়েটেড। অর্থাৎ ভারত ওয়াঙ্গন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এটি কোথায় অবস্থিত। অপশান এ দেখো মেধেপুরা, অপশান বি জামালপুর, অপশান সি হারনেট অ্যান্ড অপশান ডি মোকামা। অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে মোকামা ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে কানেক্ট ছাবড়া অ্যান্ড গোপালগঞ্জ। ছাবড়া এবং গোপালগঞ্জের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে কোন ন্যাশনাল হাইওয়ে। অপশান এ দেখো ন্যাশনাল হাইওয়ে 77, ন্যাশনাল হাইওয়ে নম্বর 84 না 85 না ন্যাশনাল হাইওয়ে নম্বর 80। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ন্যাশনাল হাইওয়ে নম্বর 85 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ছাবড়া এবং গোপালগঞ্জের মধ্যে সংযোগ রক্ষা করেছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 63, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট রেকর্ড হাইয়েস্ট গ্রোথ রেট পপুলেশন ডিউরিং 2001 to 2011। অর্থাৎ 2011 সালে, এটা কিন্তু 2011 সালের গণনা অনুসারে বলা হয়েছে বিহারের কোথায়, বিহারের কোন জেলাতে সবথেকে বেশি গ্রোথ রেটটা রয়েছে, হাইয়েস্ট গ্রোথ রেট। এ থেকে তোমরা বুঝতেই পারছো যে 2011-এর সেন্সাসটা যেমন করতে হবে, পাশাপাশি বিহারে 2011-এর সেন্সাসটা করতে হবে। সেখানে শিক্ষার হার কত ছিল বা সেখানে গ্রোথ রেট কত ছিল, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, প্রিভিয়াস এরিয়াও এসেছিল। আর এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন হয়, তাই তোমরা ভালোভাবে মুখস্থ করো। যে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মধিপুরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি তোমরা খেয়াল করো, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই ছিল 2017 সালের সেটের সমস্ত প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম। মোট 63টা কোশ্চেন ছিল। তোমাদের টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামের সিলেবাস ভিত্তিক যে জিকে, সেই জিকের আমরা টোটাল পার্টটা 63টা পেয়েছিলাম। এর আগে 2015 সালের আমরা কোশ্চেনটা আলোচনা করে দিয়েছি, তোমরা বলেছি নেক্সট দিন আমরা 2018 সালের কোশ্চেনটা আলোচনা করব। যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং এই ধরনের ক্লাসগুলো তোমাদের আর চাই কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুদের মধ্যে ক্লাসটা অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।